টিমটিম লাইটের আলোয় রক্তাক্ত দেহখানি পড়ে আছে ওয়াসিমের। মাথাটা বীভৎসভাবে থেতলে আছে। ইনান খুঁটিয়ে খুঁটিয়ে লাশটা দেখতে ব্যস্ত, তার পাশেই মিহি থরথর করে কাঁপছে। ইনান আস্তানার অন্য একটি রুমে প্রবেশ করে। সেই রুমের পাশেই একটি ওয়াশরুম। দ্রুত ওয়াশরুমে প্রবেশ করে ছেলেটি হাত মুখ ধুয়ে নেয়। আয়নায় নিজের ক্লান্ত ছাপের মুখটা দেখে দীর্ঘশ্বাস ছাড়ে। বেশ কিছুক্ষণ পর তার ঠোঁটের কোণে হাসির আভাস পাওয়া যায়। আয়নায় নিজের চেহারার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলে, মামু আমায় রাজনীতির একটা পর্যায় শিখিয়েছে যেখানে আমাকে হতে হবে স্বার্থপর, পাষাণ। এতদিন এই বিষয়গুলো নিয়ে আফসোস করলেও আজ কিঞ্চিত পরিমাণেও আফসোস হচ্ছে না। একটু পর যা হবে ভালোর জন্য হবে। অন্তত এই ক্ষেত্রে পাষাণ হয়ে মস্ত বড় উপকার হলো আমার। ইনান থামে, দেয়ালের সাথে হাত ঠেকিয়ে জোরে জোরে শ্বাস ছাড়ে। নিজের ভেতরটায় কেমন বিবশ হয়ে আসছে। নিজের সাথে নিজেই হিসাব মেলাতে পারছে না সে। আয়নার সামনে আবারও ঘুরে তাকায় ছেলেটি। ভালোভাবে দৃষ্টি রেখে আপন মনে বলে, লিসেন ইনান, তুই তো ওয়াসিমকে মারিসনি। তাহলে তোর দোষ আসার প্রশ্নই আসে না। তাছাড়া একটি পবিত্র মেয়েকে অপবিত্র করেছে, সেই শাস্তি তো তাকে পেতেই হবে। আমাকে এমন একটা কাজ করতে হবে যেখানে ওয়াসিম মৃত এটাও কেউ জানবে না, মিহি ধর্ষিতা এটাও কেউ জানবে না। ইনান মুখে হাত দিয়ে থেমে যায়। তর্জনীর আঙুল দিয়ে কপাল ঘষে বেশ রোষ নিয়ে বলে, কুত্তার লেজ কখনো সোজা হয় না। তবে যাই করেছিস একটা দিক দিয়ে তুই ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। তোর কারণেই আমি ইতিবুয়ের দেখা পেয়েছি। তোর কারণে যে মেয়েকে মারতে আমি দীর্ঘ 1.5 মাস পরিকল্পনা করেছি, আজ আবার তাকে বাঁচাতে তোর লাশ গুম করব আমি। এক ঢিলে তুই পাখি মারার বুদ্ধিটা তোর কাছ থেকে শিখেছিলাম রে। একটি চেয়ারে বসে নিশ্চুপ কাঁদছে মিহি। তার পাশে এসে দাঁড়ায় ইনান। মিহির মাথায় হাত রেখে দৃঢ় প্রত্যয় নিয়ে বলে, মিহি, এখন যা হবে তা আমাদের সবার জন্য ভালো। তোমার, আমার, ইতিকা কিংবা সবার জন্য। দেখো, ওয়াসিম আর বেঁচে নেই, এটা জানাজানি হয়ে গেলে পুলিশের তদন্তে তোমার নাম জড়িয়ে যাবে। তাছাড়া তোমার সাথে যা হয়েছে সেই অন্যায়টা কেউ দেখবে না, বরং ওয়াসিমকে মারার দায় তোমারে হেরেসমেন্ট করবে সবাই। ততবে আমি এখন কি করব ভাইয়া? নিজের উপর নিজেরই ঘৃণা হচ্ছে। বেঁচে থাকার মতো কোনো পর্যায়ে আমার কাছে নেই। মিহির কথায় রুষ্ট হল ইনান। হাত উঁচিতে মেয়েটিকে ধমক দিয়ে বল, যা হয়েছে সব ওয়াসিমের দোষ, তোমার তো তাতে কোনো দোষ নেই। নিজেকে অপরাধী ভাবা বন্ধ করো। আর এখন যা হবে তা যেন কেউ না জানে, একদম কেউ না। আমার ফ্রেন্ড, তোমার মা বাবা কাউকে কিচ্ছুটি বলবে না। মিহি নিশ্চুপ মাথা নাড়িয়ে সায় দেয়। মুহূর্তেই ইনানের চোখে মুখে হিংস্রতার আভাস পাওয়া যায়। কিছু সময় পর আস্তানায় মধ্যে বয়স্ক একজন লোক প্রবেশ করে, যার চেহারায় উস্খুস্ক ভাব। ভরভর করে বেরিয়ে আসছে মুখ থেকে মদের গন্ধ। ইনান তাকে দেখে এগিয়ে গেল। অজয় বাবু কেমন আছেন? আরে কর্তা, যে হঠাৎ এই আস্তানায়? কার লাশ কাটতে হইব খালি কন আমারে। তয় আপনি তো কখনো কোনো লাশ কাটানোর নির্দেশ দেন না। যা কাটায় সব বাহরুল কর্তার নির্দেশে করা হয়। আইজগা আপনার তলব পাইয়া আমি সত্যি চমকে গেছি। লোকটা হেলেদুলে কথাটি বলে পিটপিট চোখ করে তাকায় ইনানের দিকে। ইনান সৌজন্যমূলক হাসি হেসে হাত ঘড়ির দিকে তাকায়। রাত প্রায় 2:30 বেজে গেছে। অজয়বাবু, ওই যে লাশটা দেখতে পারছেন, ছেলেটাকে তো আপনি চেনেন?
আরে ওয়াসিম না? ওর কি হইছে কর্তা? ওয়াসিম আর নেই। আপনাকে একটা অফার করছি, লাশটা কেটে আমাদের নদীর পাড়ে যে চিতা আছে সেখানে নিয়ে যেতে সাহায্য করবেন এবং সব কাজ গোপনে করতে হবে। কাজটা শেষ করলে 10 লক্ষ টাকা পাবেন। আপনি জানেন আমি কথার খেলাপ করি না। ইনানের এমন প্রস্তাবে শিউরে উঠল মিহি। ইনানের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে দৃষ্টি সরিয়ে নেয়। অপরদিকে অজয়বাবু এমন একটা প্রস্তাব পেয়ে তার দুচোখ চকচক করে উঠে। যার কাজ লাশ কাটা, তার কাছে ওয়াসিমের লাশ কাটা নিতান্তই তুচ্ছ কাজ, আর এই কাজের জন্য 10 লক্ষ টাকা পাওয়া মানে আকাশের চাঁদ পাওয়ার মতো অবস্থা তার। আপনি চিন্তা কইরেন না কর্তা, আমি লাশটা কাইটা গোপনে চিতায় নিয়ে যাব, কেউ কিচ্ছুটি জানবে না। এমন কি বাহরুল কর্তাও না। আর আস্তানা থেকে বাইর হওনের আগে সব পরিষ্কার কইরা রাখুন, কেউ কিচ্ছু বুনব না। ইনান একচিলতে হাসি দিয়ে ইশারা করল অজয়বাবুকে। মুহূর্তেই তিনি টানতে টানতে ওয়াসিমের লাশটা অন্য একটি রুমে নিয়ে যায়। মিহি ধরফরিয়ে এসে ইনানকে হালকা করে ধাক্কা দেয়। পাগল হয়ে গেছেন আপনি ভাইয়া? ওয়াসিমের লাশ কাটবেন, চিতায় নেবেন? এটা ছাড়া আর কোনো রাস্তা নেই। তুমি যদি ঘাবারে যাও, শক্ত না হও, আমারও আর কিছু করার থাকবে না। আরেকটা কথা মাথায় রেখো, ওয়াসিমকে আমি মারিনি, মেরেছ তুমি। সম্পূর্ণ দোষ তোমার উপর পড়বে। মিহি থেমে গেল। কোনো এক গোলক ধাঁধায় সে পিষে মরছে। পুড়ে যাচ্ছে তার অন্তঃকরণ। বিষণ্ণ রাত্রি। শ্মশান ঘাটের সামনে উপস্থিত ইনান এবং মিহি। আকাশের বিদ্যুৎ চমকানিতে বিদঘুটে পরিস্থিতি তৈরি হয়েছে। শ্মশান ঘাটের পাশে বেশ কয়েকটি কুকুর হাঁক পরিবেশটা আরও ভয়ঙ্কর করে তুলছে। অজয়বাবু ওয়াসিমের শটা একাই বহন করে ক্লান্ত হয়ে গেছেন। অতিরিক্ত মদ্যপানে দাঁড়িয়ে থাকার জো নেই। কর্তা, এবার কি করব, পুড়িয়ে ফেলব নাকি? ইনান দীর্ঘ শ্বাস ছাড়ল। চারিদিকের হিমেল হাওয়াতেও সে ঘামছে প্রচণ্ড। জীবনে এমন একটি পরিস্থিতি আসবে কখনো ভাবেনি সে। তবে আজ যা হচ্ছে তা নিয়ে মোটেও অনুতপ্ত নয় ছেলেটি। না, উত্তর দিকে যে জঙ্গলটা আছে সেখানে মাটি চাপা দিয়ে দাও। কি কইতাছেন কর্তা? লাশটা যেভাবে কাটছি কেউ বুঝব না এটা কার লাশ। যদি চিতায় পোড়ান তবে একদম সব প্রমাণ দূর হইয়া যাইত। যা বলেছি তাই করুন অজয়বাবু। দ্রুত গর্ত করুন, ফজরের আজান দিয়ে দেবে কিছুক্ষণ পর, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। অজয়বাবু বিনা বাক্য স্থান ত্যাগ করল। দ্রুত মাটি খুঁড়ে ওয়াসিমের লাশটা পুঁতে রাখে। মাটি চাপা দিয়ে পুরনো গাছের ডাল, পাতা, খড়কুটোর স্তূপ সাজায়। কেউ বিন্দু পরিমাণের সন্দেহ করতে পারবে না এই জঙ্গলে কারো লাশ পুঁতে রাখা হয়েছে। সবটা কাজ ইনান লক্ষ্য হাতে শেষ করে। অজয়বাবু ক্লান্ত শরীর নিয়ে ঘাটে ফিরে গেলেন। গায়ে লেগে থাকা রক্তের জামাটা খুলে অন্য একটি ব্যাগ থেকে নতুন জামা পরে ইনানের সামনে হাজির হয়। কর্তা, সব কাজ শেষ, চলুন এখান থেকে চলে যাই, তবেই আর কেউ আমাদের সন্দেহ করতে পারবে না। আপনি আপনার মতো করে চলে যান, আর টাকাটা কাল সকালে পাঠিয়ে দেব। এই নিন মদটা, গলায় ঢেলে সব ভয় দূর করুন। ইনান অজয়বাবুর দিকে একটি মদের বোতল এগিয়ে দিলেন। মুহূর্তেই লোকটির দুচোখ যেন চকচক করে উঠে।
বোতলটি হাতে তুলে স্মিথ হাসেন। নিরানন্দ পরিবেশটায় বজ্রপাতের শব্দ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। ওয়াসিমের মৃত্যুটা যেন বিশ্বাস করতে পারছে না মিহি। সে বাক্যহীন তাকিয়ে আছে মাথা নুইয়ে। ইনান তার অবস্থা বুঝতে পেরে শান্ত সুরে বলে, রিসোর্টে ফিরে সোজা নিজের রুমে চলে যাবে। আর কাল যা হবে তাতে ভুলেও মুখ খুলবে না। নিজেকে স্থির এবং চুপচাপ রাখবে। বাকিটা আমি সামলে নেব। মিহি মাথা নাড়িয়ে সায় দেয়। ইনান পকেট থেকে ওয়াসিমের ফোনটা হাতে তুলে নেয়। তার ফোন থেকে প্রথমেই খুদে বার্তা পাঠায় সুফিয়ার উদ্দেশ্য, যেখানে লেখা ছিল, বিয়েটা আমি করতে পারবো না। এই মুহূর্তে দেশ ছাড়ছি আমি। ভালো থাকিস। সুফিয়ার নাম্বারে মেসেজ সেন্ড হতে দ্বিতীয় মেসেজটি করা হয় সাহাব উদ্দিনের নিকট। বাবা, আমি দেশের বাইরে চলে যাচ্ছি। বিয়েটা করতে পারবো না। নিজের যত্ন নেবে, মায়ের খেয়াল রাখবে। খুদে বার্তা পাঠানো শেষে ইনান সিমটা খুলে ভেঙে ফেলে দেয় মাঝ পুকুরে। ফজরের আজানের ধ্বনিতে মুখরিত চারিদিক। রিসোর্টে ফিরে ইনান রুমে প্রবেশ করে দ্রুত ওয়াশরুমের দিকে পা বাড়ায়। গোসল শেষে গা এলিয়ে দেয় ইতিকার পাশে। ক্লান্ত শরীরটা বিবশ হয়ে দুচোখ সহসা বন্ধ করে নিল। সবার চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙল ইনান এবং ইতিকার। বাইরে চিৎকার দিয়ে কাঁদছে সুফিয়া। দেয়াল ঘড়িতে চোখ বুলিয়ে সকাল 8টা বাজতে দেখে বিরক্তে মুখ কুঁচকে নেয় সে। ইতিকা হন্তদন্ত হয়ে ছুটে যেতে নিলেই ইনান পেছনে থেকে হাত খামচে ধরে। কোথায় যাচ্ছেন ইতিবু? বাইরে কেউ কাঁদছে, ছাড়ুন আমায়। অপেক্ষা করুন, আমিও আসছি। দূর ছাড়ুন তো। ইতিকা ইনানের হাত ছাড়িয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। তার বুকের ভেতরটায় দুরু দুরু করছে। বিয়ে বাড়ির ভরা মজলিসে কার কি হয়েছে ভাবতে ভাবতে দরজা খুলে বেরিয়ে যায়। ইতিকা পৌঁছে সুফিয়াকে অচেতন অবস্থায় দেখতে পায়। মেয়েটির মাথা কোলে নিয়ে কাঁদছে তার মা। পাশে দাঁড়িয়ে আছে গম্ভীর দৃষ্টিতে ওয়াসিমের বাবা মা। ভরা মজলিসে ছেলেটা মুখে চুনকালি লাগিয়ে কোথায় নিরুদ্দেশ হল ভেবে কুল পাচ্ছে না তারা। ইতিকা জোরে জোরে শ্বাস ছেড়ে নাসরিনের কাছে এগিয়ে আসে। আম্মা, কি হয়েছে? আন্টিরা কাঁদছেন কেন? ওয়াসিম চলে গেছে রে মা। এই মেয়েটাকে এখন কে বিয়ে করবে এই মুহূর্তে? চলে গেছে মানে? ঘুম থেকে উঠে সুফিয়া একটি মেসেজ পায় যেখানে লেখা ছিল ওয়াসিম তাকে বিয়ে করতে পারবে না। সে দেশ ছেড়ে চলে যাচ্ছে। একই বার্তা তার বাবা মায়ের ফোনেও পাঠায়। হায় আল্লাহ, কি বলছো এই সব? শুভু আপুর এখন কি হবে? সেটাই তো ভাবছি আমি। অন্তঃকরণের ভেতরটা মুষড়ে উঠল ইতিকার। ক্রোধনরত সুফিয়ার সচ্ছল মুখখানা দেখে দুচোখ ভিজে উঠল। অপরদিকে দরজায় হেলান দিয়ে সবার অবস্থা দেখছে ইনান। মিহির সঙ্গে চোখাচোখি হতেই চুপ থাকতে ইশারা করে সে। অলিদ ছুটে আসে ইনানের কাছে। এসব কি হচ্ছে? ওয়াসিম চলে গেছে, এদিকে সুফিয়া সেন্সলেস হয়ে গেছে। কেন, তোর কষ্ট হচ্ছে খুব? ফাজলামো করিস না ইনান। সুফিয়া আমাদের ফ্রেন্ড, তার ভালো মন্দ দেখাতো দায়িত্ব আমাদেরও আছে। ভালো মন্দ দেখার আমাদের দায়িত্ব ছিল বলেই বারবার বারণ করেছিলাম ওয়াসিমের কাছ থেকে দূরত্ব বজায় নিয়ে চলতে, কিন্তু সে সবটা ঘেটে ঘ করে দিয়েছে।
সব কাজে ঘাড় তেরামো মানায় না। সে কি অতীত ভুলে গেছে? এমন ধর্ষ। হিসস থামো ইনান। ভরা বাড়ি আস্তে কথা বল। সেটা অতীত ছিল। ইনান থেমে গেল, মুখে যেন কুলুপেটে নিয়েছে। ওয়াসিম কখন বাড়ি থেকে বেরিয়ে যায় তা দেখার জন্য রিসোর্টের সব সিসি ক্যামেরা চেক করে বাহরুল ইসলামের লোকজন। কিন্তু অদ্ভুত বিষয় হলো রাত 12টার পর সব সিসি ক্যামেরাগুলো অফ হয়ে যায়। যার কারণে ওয়াসিম কোনো হদিস পাওয়া গেল না। ইনান বৃষ্টি নিয়ে প্রথমে ভয় থাকলেও পরবর্তীতে নিশ্চিন্ত মনে হাসতে থাকে। সবার সামনে সন্তপ্ত অবস্থায় থেকে মনে মনে বলে, মানুষ নিজের জালে নিজেই অদ্ভুতভাবে ফেঁসে যায়। যেমনটা আজ তোর সাথে হয়েছে ওয়াসিম। সিসি ক্যামেরা অকেজো করেছিস মিহিকে তুলে আনতে, কিন্তু দেখ মিহি, আমরা দুজনেই বেঁচে গেলাম, কেউ জানল না আমরা কখন বাড়ি ফিরেছি আর কখন বেরিয়েছি। সারাদিন গড়িয়ে রাত ফিরে এলো, এখনো কেউ সিদ্ধান্ত নিতে পারেনি সুফিয়ার কি হবে। মেয়েটি ওয়াসিমকে ছাড়া কাউকে বিয়ে করবে না বলে জেদ ধরে বসে আছে। অপরদিকে সুফিয়ার বাবা মোস্তাফিজ ইনানের বাবার হাত ধরে নিশ্চুপ কেঁদে যাচ্ছে। তার কান্নায় ইনানের কাছে ফিরে এলেন ইব্রাহিম। কি রে, কি করব আমরা? সুফিয়া, মেয়েটার জীবন এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা চুপচাপ শুধু কি দেখে যাব? বাবা, আমি আগেও এই মেয়েকে বারণ করেছিলাম ওয়াসিমের মতো ঠকবাজ ছেলেকে বিয়ে না করাই উত্তম, শুনেনি সে আমার কথা। যা হয়েছে তা শেষ, এখন কি হবে সেটা নিয়েই ভাব। অলিদের সাথে যদি সুফিয়ার বিয়েটা হয় তবে কেমন হবে? মুহূর্তেই প্রতিপন্ন হল ইনান। হারানো প্রাপ্তি ফিরে পাওয়ার আনন্দে মাথা নেড়ে সায় দেয়। তুমি আঙ্কেলের সাথে কথা বলো বাবা। আঙ্কেল চাইলে অবশ্যই বিয়েটা হবে। ভারী বর্ষণে গুমরা পরিবেশ। ধীরে ধীরে রাত গভীর হতে যে যার রুমে ফিরে যায়। ওয়াসিমের সাথে এখনো যোগাযোগ করার সুযোগ পায়নি কেউ। এক প্রকার হুমকি ধমকানিতে সুফিয়াকে বিয়েতে রাজি করান তার বাবা মা। অবশেষে অলিদের সম্মতিতে বিয়েটা সম্পূর্ণ করা হয়। রিসোর্টের বিশাল বড় ছাদহীন চত্বরে দাঁড়িয়ে আছে অলিদ। সুফিয়ার রুমে ঢোকার মতো সাহস আজ সে পাচ্ছে না। বিয়ের পর নববধূর হাতে দুটো চড় তার গালে পড়ে গেছে। এগুলো ভাবা যায়? কবুল বলার ঘণ্টা খানেক পর বউয়ের হাতে ঠাস ঠাস করে দুটো চড় গালে পড়বে, তাও কাঁদতে বারণ করাই। ঘাড়ে কারো হাতের স্পর্শে চমকে তাকায় সে। ইনানকে দেখে স্বস্তির শ্বাস ছাড়ে। এত রাতে এখানে কি অলিদ? আজকের আবহাওয়াটা সুন্দর। বৃষ্টির জলে ধুয়ে যাক অতীতের আত্মগ্লানি। যা, রুমে যা। যাওয়া যাবে না, সুফু মারবে। মারবে শব্দটা শুনেই ভ্রু কুচকায় ইনান। মারবে মানে? কি বলছি সেই সব? অলিদ চুপসে যায়। ইনান তার অবস্থা বুঝতে পেরে আশ্বাস সুরে বলে, মারবে না। তুই চুপচাপ রুমে যা আগে। মানিয়ে নে দোস্ত। মেয়েটা যে বোকামি করেছে তুই এখন বুঝিয়ে দে, সে ওয়াসিমের থেকেও বেটার কাউকে জীবনে পেয়েছে। মুহূর্তেই অলিদের ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে উঠেছে। ইনানকে খুঁজতে খুঁজতে বিরক্ত ইতিকা। বেশ কিছুক্ষণ যাবৎ ছেলেটার দেখা নেই। অলিদেরও খোঁজ নেই, সে নিশ্চয়ই বউয়ের আঁচলে মুখ লুকিয়েছে। কারো দেখা না পেয়ে ইতিকা যখন রুমের যেতে নেয় তখনই দেখা হয় রাতুলের সঙ্গে। এই রাতুল ভাইয়া।
রাতুল ঘুরে তাকায় ইতিকাকে দেখে গাঢ় শ্বাস ছাড়ে। তোমাকেই খুঁজছিলাম ভাবি। ইনান ভাই বলেছেন তুমি যেন রুমে থাকো। তিনি একটু বাইরে বেরিয়েছেন। এই বৃষ্টির মাঝে বাইরে কেন গেল? আমি জানি না। আসো ভাবি, আজ একটু আড্ডা দিয়ে সময় কাটাই। অলিদ ভাই নেই, আজ একা একা লাগছে। রাতুলের কথায় সায় জানায় ইতিকা। মুহূর্তেই রাতুলের মাথায় শয়তানি বুদ্ধি খেলে যায়। বিড়বিড় করে আপন মনে বলে, স্লা ধান্দাবাজ। একটা সময় তোর বউয়ের পেছনে না জেনে ঘুর ঘুর করাই আমাকে উত্তম মাধ্যম কেলানি দিয়েছিস, আর এখন তোর বউয়ের সিকিউরিটি বানিয়েছিস আমায়। দাঁড়া, আজ নাস্তানাবুদ করে ছাড়ব তোকে। ভারী বর্ষণের সাথে সাথে আকাশের হাক ক্রমশ বেড়ে চলছে। ইনান রিসোর্টে নিজের রুমে ফিরে আসে। অন্ধকার রুম দেখে বেশ খানিকটা অবাক হয় সে। লাইট জ্বালাতেই চোখের সামনে গোচর হয় উবু হয়ে শুয়ে থাকা ইতিকার মুখ। রুমের চারিদিকে উটকো গন্ধ নাকে আসতেই ভ্রু কুঁচকে যায় তার। ইতিবু, এই ইতিবু, উহহ, এই মেয়ে, মদ গিলেছিস তুই? কোথায় পেলি মদ? ইনানের ধমকে চোখ পিটপিট করে তাকায় ইতিকা। আমায় আপনি তুই করে বলছেন? বকছেন কেন আমায়? ইতিবু এইসব ছাইপাশ কেন গিলেছেন? কে দিয়েছে আপনাকে এইসব? বলবো না। নাটক করছেন আমার সাথে? না, বলবো না। দুটো চড় লাগিয়ে সব ভং চং ছুটিয়ে দেব। আপনি আমায় মারবেন? আমি চলে যাব ওয়াসিমের কাছে। ইতিকা নেশার ঘোরে কথাটি বলে মুখ গোমরা করে রাখে। ইনান তার মেয়েটির হাত টেনে বক্ষপিঞ্জরে জড়িয়ে ধরে। ওয়াসিমের কাছে যাবে মানে? ওয়াসিম এখন কবরবাসী। তার কাছে আমি তোমায় কিছুতেই যেতে দেব না। উহহ, ছাড়ুন। আমি ধরেছি বলে আজ বেঁচে গেছো ইতিবু। যদি আমি এখনো আমার দৃঢ়তা ভালোবাসা নিয়ে জড়িয়ে না রাখতাম তোমায়, তবে তুমিও খসে যেতে নোলকের মতো। এই আপনার চোখে পানি কেন? ইতিকা ইনানের গালে হাত ছুঁয়ে দেয়। ইনানের চোখের পানি বৃদ্ধা আঙুল দিয়ে মুছে বুকে মাথা রেখে আলতো করে জড়িয়ে ধরে। তোমাতে আসক্ত হওয়ার আগে আমি অন্য একজনের মায়ে পড়েছিলাম ইতিবু। আর সেটা নিতান্তই আমার অতীত। সেই অতীতের রোষ ধরেই আজ এত কিছু। সময়টা আমরা যখন নতুন কলেজে উঠলাম। আমার সাথে ওয়াসিম, সুফিয়া, অলিদ। আমরা চার বন্ধু ছিলাম এক সুতায় এক টানে। আমাদের বাড়ির ড্রাইভার চাচার মেয়ে নোলক। টাকার অভাবে তার পড়াশোনা বন্ধ প্রায়। যেহেতু আমাদের বাড়িতে কোনো মেয়ে নেই, তাই বাবা মায়ের মেয়েদের প্রতি আলাদা টান ছিল। সুফিয়াকেও খুব আদর করতেন তারা। মা দায়িত্ব নিলেন নোলকের পড়াশোনার। আর সেই সূত্রে নোলক আমাদের বাড়ি থাকত মাঝে মাঝে। নোলক ছিল ফর্সা নজর কাড়া সুন্দরী। যে কেউ তার প্রতি সহজে আকর্ষিত হতো। আমিও হয়েছিলাম, তবে রূপে নয়, তার কথার জাদুতে। সবার সঙ্গে মন ভুলানো হাসিতে কথা জমিয়ে রাখত। তাকেও নতুন 10ম শ্রেণীতে ভর্তি করা হলো। সবটা ভালোই চলছিল, আমিও দিন দিন নোলকের প্রতি ফুরবল হয়ে গেলাম। অপরদিকে পাড়ার কিছু বাজে ছেলের সাথে ওয়াসিমের মেলামেশা বেড়ে যায়। এই নিয়ে তার সঙ্গে আমাদের বহুবার ঝগড়া হয়েছে, কিন্তু ছেলেটি শোধরায়নি। পাড়ার সেই বাজে ছেলেগুলো নোলককে উত্ত্যক্ত করত সুযোগ পেলেই। এই নিয়ে আমার সাথে তাদের অনেকবার ঝগড়াও হয়েছে।
কেটে গেল বেশ কয়েক মাস, ভালো মন্দ সবকিছু নিয়ে আমরা সুখেই ছিলাম, কিন্তু ওয়াসিম সেই ভালোর মাঝে বিষ নিয়ে ফিরল। সুযোগ বুঝে পাড়ার ছেলেগুলোর হাতে নোলককে তুলে দেয়। তারপর মেয়েটার সাথে চলতে থাকে পাশবিক নির্যাতন। সব ছেলে এবং ওয়াসিম সহ তাকে ধর্ষণ করে। সবটা জানাজানি হলে আমি যেন সব হারিয়ে ফেলেছিলাম। অন্ধকার গহীনে হারিয়ে যাচ্ছিলাম বারংবার। তাদের বিরুদ্ধে স্টেপ নিতে গিয়ে কোনো লাভ হয়নি, বরং মেয়ের শোকে স্ট্রোক করে মারা যান ড্রাইভার চাচা। এই বৃষ্টি দাগ ফেলে দেয় অলিদ এবং সুফিয়ার মনে। তারপর থেকে আমরা আলাদা। ইনান থেমে যায়, তার গলা ধরে আসছে, তবুও বিড়বিড় করে বলে, ওয়াসিমের স্বভাব চরিত্র খারাপ, মেনে নিলাম, তাই বলে সুফিয়াকেও তার জালে ফাঁসাবে। মেয়েটা বোকা ওয়াসিমের পাল্লায় পড়ছে। তারপর খোঁজ পেলাম ওয়াসিমের প্রেমিকা। তুমি চাইলেই মেরে ফেলতে পারতাম, কিন্তু মারিনি, তার একমাত্র কারণ আমি চেয়েছিলাম আমাকে আর তোমাকে দেখে ওয়াসিম জলে পুড়ে যাবে। তাছাড়া নির্দোষ একটা মেয়েকে মারার মতো কলিজা এখনো আমার হয়নি। সব কিছুর ঊর্ধ্বে আমি তোমায় রক্ষা করতে পেরেছি, এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। ইনানের গাল বেয়ে চিবুক থেকে টপ টপ করে পানি পড়ছে। ইতিকা তার বুকের সাথে লেপ্টে অবচেতন অবস্থায়। ইনান তার কপালে অধর ছুঁয়ে কিঞ্চিত হাসে। সত্যিটা তোমাকে জানতে হবে না ইতিবু। এমনকি ওয়াসিম কোথায় আছে তার হদিসও কেউ জানবে না, কেননা সব প্রমাণ ভ্যানিশ করে দিয়েছি। উক্ত কথাটি বলে ঘর কাঁপিয়ে হেসে উঠে ছেলেটি আর ভাবতে থাকে সেই বিষণ্ণ রাতের কথা। তখন অজয় বাবুর হাতে যে মদের বোতলটি তুলে দেয় ইনান, তার সাথে বিষের মিশ্রণ ছিল। অজয়বাবু শ্মশান ঘাট পার করে মদের বোতল মুখে দিয়ে বেশ কয়েক চুমুক গিলতেই মাটিয়ে লুটিয়ে পড়েন। তার মৃত্যুতে ওয়াসিমের লাশকে টুকরো টুকরো করার সব প্রমাণ হারিয়ে যায়। আর রইল বাকি মিহি। নিজেকে বাঁচাতে নিজ স্বার্থে কখনো মুখ খুলবে না সে। বৃষ্টি খুব ভালো করেই জানে ইনান, পৃথিবীটা স্বার্থের। প্রত্যেকটা ভালোবাসার মানুষ আমার স্বার্থের। আমার স্বার্থের তাড়নায় আমি তাদের ভালোবাসি। ইতিকার ঘুমন্ত মুখখানার দিকে তাকিয়ে ইনান দীর্ঘশ্বাস ছাড়ল। ললাটে অধর ছুঁয়ে বিড়বিড় করে বলে, তোমার জানা শোনা দেখার আড়ালেও অনেক কিছু দৃষ্টির অগোচরে ছিল। মিহিকে এই বাড়িতে নিয়ে আসলে কেমন হয়? প্রশ্নটি সহজ গলায় ইনান বললেও ইতিকার কানে যেন কথাটি শোনা মাত্রই বিস্ফোরণ হয়েছে। গোল গোল চোখ নিয়ে বেশ অবাক হয়ে ছেলেটির দিকে তাকালো মেয়েটি। এমন করছেন কেন ইতিবু? মিহিকে আমাদের বাড়িতে এনে রাখলে সমস্যা কোথায়? তাকে রাখবই বা কেন? হঠাৎ মিহির জন্য দরদ উতরাই পড়ছে কেন? বোকা মেয়ে, আমি কি খারাপ কোনো সিদ্ধান্ত নিয়েছি নাকি? আপনারা একসাথে থাকবেন, আমাদের বাড়িটাও জমাট হবে। সবাই মিলেমিশে একসাথে বাঁচার মাঝে আনন্দ আছে ইতিবু। ইনান কথাটি বলে পেয়ালায় চুমুক বসাল। তার ঠোঁটের কোণে হাসির আভাস এখনো ছড়িয়ে আছে। ইতিকা ছেলেটির দিকে তাকিয়ে আছে চোখ ছোট করে। শত হলেও ইনানের মুখে একথা মানায় না। এই কথা আপনার মুখে মানায় না ইফতিহার ইনান। ইতিকা বেশ তেজ নিয়ে কথাটি বলল। হাতের পেয়ালাটা টেবিলে রেখে শুধালো ইনান। মানায় না? কিন্তু কেন ইতিবু? আব্বা আম্মাকে ছেড়ে আপনি 1 বছর আলাদা ছিলেন। তখন কি আপনার কোনো পরিবার ছিল?
নাকি এত উল্লাস ছিল? রাতে নেশায় বুঁদ হয়ে পড়ে থাকতেন আর দিনে মারামারি, মিটিং, মিছিলে যোগদান, এটাই তো ছিল আপনার জীবন। তখন তো আমার জীবনে আপনি ছিলেন না ইতিবু। ইতিকা ফস করে শ্বাস ছাড়ল। ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে দেখে হাতে চিরুনি তুলে নিল। আপন মনে চুল আছড়াতে ব্যস্ত সে। ইনান যে তার দিকে তাকিয়ে আছে ঘোরে সেদিকেও দৃষ্টি রাখল না মেয়েটি। ইগনোর করছেন আমায়? না তো, মনে তো হচ্ছে ইগনোর করছেন। যদি করি তবে কি করবেন শুনি? ইনান প্রত্যুত্তর করল না। ইতিকাকে পেছনে থেকে জড়িয়ে ধরে চুলে মুখ ডোবাল। আমাকে ইগনোর করে লাভ নেই ইতিবু। এই জীবনে আমার বাবা ছাড়া কেউ আমায় ইগনোর করে শান্তি পায়নি। আপনিও পাবেন না। বাবার সাথে অতীতে তো কথাই বলতাম না, দুজন দুজনকে ইগনোর করে চলতাম। বাবা মায়ের প্রতি এত অনাদর আসে কি করে আপনার? যদি আমার মতো এতিম হতেন তবেই বুঝতেন কেউ তো আর দাঁত থাকতে দাঁতের মজা বুঝে না। আমার জীবনের সেই স্বচ্ছ দর্পণ আপনি যে আমার ভালো মন্দের ঘোলাটে আয়নাটা ভেঙ্গেচুরে স্বচ্ছ দর্পণে মুখ দেখার সুযোগ করে দিয়েছেন। ইতিকা স্মিথ হাসে। ইনানের হাতের তালুতে শব্দ করে চুমু খায়। দিন দিন শরীরটা নুয়ে পড়ছে ইব্রাহিমের। আগের মতো চঞ্চল চিত্তে চলাফেরা নেই তার। বেশিরভাগ সময় বাড়িতেই কাটান। পুত্র বউয়ের আদর শাসন যত্নে বেশ ভালো কাটছে তার দিন। ব্যবসার দায়ভার সবটা পড়েছে ইনানের উপর। ছেলেটাও একা হাতে সবটা সামলে নিচ্ছে নিখুঁতভাবে। নিজের সংসারের এমন সুখ দেখলে মাঝে মাঝে আফসোস হয় বছর খানিক আগে এই সুখ কেন আসেনি। হাতের পত্রিকাটা রেখে চায়ের পেয়ালা তুলে দিলেন ইব্রাহিম। এক চুমুক মুখে তুলতেই বিরক্তে দুচোখ কুঁচকে নেন। বেশ রাগ নিয়ে হাঁকডাক দেন নাসরিনের উদ্দেশ্য। এই ইনানের মা, তোমায় আমি বলেছিলাম চায় একটু হলেও চিনি দেবে, আর তুমি কি করলে? এই চা মুখে তোলার অযোগ্য। নাসরিন রান্নাঘর থেকে একবার দেখে নিলেন ইব্রাহিমকে। নিত্যদিন সকালে তাদের চায়ের চিনি দেওয়া বিষয়টি নিয়ে ঝগড়া শোরগোল লেগে যায়। তাই প্রতিদিনের মতো আজকেও তিনি চুপচাপ হজম করছেন। চায়ের পেয়ালাটা রেখে বিড়বিড় করে আপন মনে বকতে লাগলেন ইব্রাহিম। আমার ভালো কেউ দেখে না, সবাই আমার বিরোধিতা করছে। এই চা মুখে নিলেই আমার সারাটা জীবন বৃথা মনে হয়। আব্বা, চিনি আপনার জন্য বিষ। আপনি কি বারবার বিষয়টা ভুলে যান? ইতিকার গম্ভীর প্রশ্নে চোখ তুলে তাকায় ইব্রাহিম। মেয়েটা কোমরে হাত গুজে বড় বড় চোখ নিয়ে তাকিয়ে আছে তার দিকে। যেন পান থেকে চুন খসে গেছে। আমি ভুলে যাব কেন? সব মনে আছে, তারপরেও এই চা আমি মুখ তুলতে পারছি না রে মা। ইতিকা ইব্রাহিমের পাশে বসে যায়। জড়িয়ে ধরে তার বাম হাত, মাথা এলিয়ে দেয় বাহুতে। আব্বা, আপনাকে বাঁচতে হবে, সুস্থ হতে হবে, আমাদের জন্য অন্তত। তাই আমাদের কথা অক্ষরে অক্ষরে পালন করা আপনার কর্তব্য। ইব্রাহিম বেশ যত্ন করে ইতিকার মাথায় হাত বুলিয়ে দেন। চায়ের পেয়ালায় চুমুক বসিয়ে তৃপ্তি সহকারে তা পান করেন। তুই আমার ঘরের চন্দ্রমণি, আমার ঘরের আলো তুই। তোর কথা আমি ফেলতে পারব না। মুহূর্তেই টেলিভিশনের একটি নিউজে চোখ আটকে যায় ইব্রাহিমের। ব্রেকিং নিউজ হিসেবে হেডলাইনটি বেশ বড় বড় অক্ষরে লেখা। বিশিষ্ট রাজনৈতিক নেতা কর্মী সাহাব উদ্দিনকে তার নিজ বাসভবন থেকে আটক করেছে র‍্যাব।
তিনি দীর্ঘদিন যাবৎ মাদক পাচার সহ বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে জড়িত ছিলেন। নিউজটা দেখে ইব্রাহিম বাকরুদ্ধ হয়ে যান। ইতিকা তার চাহনি লক্ষ্য করতেই অবাক হয়ে যায়। মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে আসে, ওয়াসিমের বাবা গ্রেফতার। বাক্যটি কর্ণকুহুরে ঠেকতেই এগিয়ে এলেন নাসরিন। তার চোখে মুখে বেশ খুশির ঝলক দেখা গেল। দেখলে ইনানের বাপ সত্যর জয় হয়। অনেক জ্বালিয়ে খেয়েছে এরা। ব্যবসা সম্পত্তি কোনো কিছুতেই শান্তি দেয়নি এরা। আর আজ নিজেরাই ফেঁসে গেল। সবটা তো বুঝলাম, কিন্তু 1 বছর পূর্ণ হতে চলেছে, ওয়াসিমের কোনো খোঁজ খবর পাওয়া গেল না। পুলিশ কেস করেও কোনো তথ্য মেলেনি। ছেলেটা হঠাৎ কথায় নিরুদ্দেশ হল। ইব্রাহিম বেশ চিন্তিত মুখে কথাটি বলেন। ইনান পেছনে থেকে কথাটি শুনে বাঁকা হাসে। মনে মনে বলে, যা হয় ভালোর জন্য হয়। আর যা করেছি ভালোর জন্য করেছি। এই দ্রুত উঠো আর ঘুমিয়ে থাকিস না। সকাল 11টা বাজে। সুফিয়ার ধাক্কায় ঘুম থেকে আড়মোড়া ভেঙে উঠে অলিদ। পিট পিট চোখ করে তাকায় তার দিকে। মেয়েটির এলোমেলো চুল মুখ ছুঁয়ে পড়ছে। চোখে মুখে পড়ে আছে বিরক্তির রেশ। অলিদ খপ করে তার হাত জড়িয়ে ধরে হেঁচকা টেনে বিছানায় ছুঁড়ে ফেলে। সুফার গলায় মুখ ডুবিয়ে আবারও ঘুমের ভান করে শুয়ে যায়। অলিদ, ছাড় আমায়। এখন রোমাঞ্চ করার সময় নয়। বাবা বাজার পাঠিয়েছেন। আজ বুয়া আসবে না। সবটা আমাদের করতে হবে। অলিদ শুনল না, বরং আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল সুফিয়াকে। সুফিয়া বিরক্ত হয়ে ছেলেটার চুল টেনে ধরে আকস্মিক ব্যথায় কুকড়ে উঠে অলিদ। আহ! মেরে ফেলবি আমায়? একটু আদর করতে গেলেও তোর গাইগুই শুরু হয়। কাজ আছে অলিদ, উঠো প্লিজ। বাবা এক গাদা বাজার পাঠিয়েছেন। মাছ মাংস সবটা কেটেকুটে পরিষ্কার, কিন্তু আমাদের করতে হবে। অলিদ উঠে বসে বিরক্তে কপাল কুঁচকে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। সুফিয়াকে উদ্দেশ্য করে বেশ জোরে জোরে বকতে থাকে এবং দ্রুত ওয়াশরুমে চলে যায়। এই হিটলার শ্বশুর, যার কপালে জুটবে তার আর শত্রুর প্রয়োজন হয় না। আজ অফিসের অফ ডে, কই একটু ঘুমাবো, বউ নিয়ে সময় কাটাবো, তা না করে আমার 12টা বাজাতে প্রস্তুত তিনি। ভাগ্যিস তোর বাপ, অন্য কারো বাপ হলে এতক্ষণে নাস্তানাবুদ করে ছাড়তাম। সুফিয়ার ললাটে ভাঁজ পড়ে। চোখ মুখ ছোট করে অলিদের হাতঘড়িটা হাতের সামনে পেয়ে ছুঁড়ে মারে। তৎক্ষণাৎ বিকট শব্দে ঘড়িটি ভেঙ্গে কাঁচ ছিন্নভিন্ন হয়ে যায়। শব্দ পেয়ে ওয়াশরুম থেকে জোরকদমে ছুটে আসে অলিদ। সুফিয়ার আগুনের চুল্লির সদৃশ মুখটা দেখে চুপসে যায় ছেলেটি। এটা ঠিক করেছিস তুই? আমার কত প্রিয় ঘড়ি ভাঙ্গলি কেন? 19 থেকে 20 হলেই তুই সব ভাঙ্গা শুরু করে দিস। আল্লাহ জানে কোনো দিন আমায় গলা টিপে মেরে ফেলিস। অলিদ কথাটা বলেই দীর্ঘ শ্বাস ছাড়ে, মুহূর্তেই আরেকটি কাঁচ ভাঙ্গার শব্দে মৃদু কেঁপে উঠে। চোখ তুলে তাকাতেই দেখে তার ছোট্ট অ্যাকুরিয়ামটা ভেঙ্গে মেঝেতে পড়ে আছে। মাছগুলো খলবলিয়ে থেমে যায়। নিভৃন্ত রাগটা মুহূর্তে মাথা চড়া দিয়ে উঠেছে অলিদের। সুফিয়ার হাতটা টেনে ধরে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। সুফিয়াও কম যায় না, পেছনে থেকে অলিদকে কিল ঘুষি মেরাই চলেছে। বার্থটবে সুফিফার মাথা পানিতে চেপে ধরে অলিদ। সব রাগ আজ যেন সে মিটিয়ে নিচ্ছে। সুফিয়ার ছটফটানো দেখে মুহূর্তেই মাথা তুলে নেয়।
নাকে মুখে পানি প্রবেশ করাই বেসামালভাবে কাশতে শুরু করে মেয়েটি। সরি সুফু, তুই আমার রাগটাই বাড়িয়ে দিয়েছিস। নাক জ্বলছে। এই পানি খেয়েছিস নাকি বেশি? সুফিয়া হেঁচকি তুলে কেঁদে উঠে। নাকের ভেতরটায় অসহ্যকর জ্বালছে। অলিদ দিশেহারা হয়ে পড়েছে। সুফিয়ার চুল মুখ মুছে দাঁড় করাই কিছু বলার আগেই সুফিয়া তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ক্রন্দন চোখে তাকিয়ে মুহূর্তেই বেরিয়ে যায় ওয়াশরুম থেকে। অলিদ মাথায় হাত দিয়ে তাকিয়ে রইল নির্বেদ দৃষ্টিতে। সুফিয়া আর অলিদের বিয়ে হয়েছে 1 বছর হতে চলল। এই 1 বছরে অলিদ অনুভব করেছে আগের সুফিয়া আর বর্তমানের সুফিয়ার মাঝে আকাশ পাতাল তফাতে। আগের মেয়েটি ছিল শান্ত শিষ্ট চঞ্চল, আর বর্তমানে মেয়েটি রাগী রুক্ষ। সব সময় রগজটা মেজাজ নিয়ে পড়ে থাকে। তবে সে ভালোবাসায় বড্ড পোষ মানে। শত ঝগড়ার মাঝেও অলিদ আগলে নিলে সবটা ভুলে যায়। সুফিয়ার বাবার ব্যবসার সিংহভাগ দায়িত্ব অলিদের। মোস্তাফিজ মেয়ে জামাইয়ের যত্নে কোনো ত্রুটি রাখেন না। যখন যা প্রয়োজন সবটা না চাইতেন হাজির করেন। দুজনের মেলবন্ধন যেন রাজ্যটক। বছর ঘুরে আবার ফিরে এলো সেই বৃষ্টি। দেয়াল ঘড়ির দিকে তীক্ষ্ণ নজর রাখতে চোখে পড়ে রাত 12টা বাজতে আর মাত্র 2 মিনিট আছে। ব্যাস তখনই বিবাহিত জীবনের 1 বছর পূর্ণ হবে অলিদ এবং সুফিয়ার। কিন্তু বধূ রাগ করে মটকা মেরে শুয়ে আছে। অলিদ নিঃশব্দে প্রবেশ করল তার রুমে। মেয়েটি যে ঘুমের অভিনয় করছে তা বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। ছেলেটি রান্নাঘরে প্রবেশ করে দ্রুত চা বসায়। পানি ফুটতে অন্য পাত্র থেকে ঠান্ডা পানি হাতে ঢেলে চিৎকার করতে থাকে, এতটাই জোরের চিৎকার সুফিয়া দূর থেকে সবটা শুনতে পায়। ও মা, হাত পুড়ে গেল গো, আমার হাত। সুফিয়া উঠে বসে অলিদের কিছু হলো ভেবে ছুটে চলে যায় কিচেনে। এই কি হয়েছে তোর? আমার হাত পুড়ে গেছে। সুফিয়া এগিয়ে গেল অলিদের হাত ধরতেই চোখ ছোট করে তাকায় তার দিকে। মেয়েটির চাহনি দেখে অলিদের ভেতরটা শুকিয়ে আসে, নিশ্চয়ই বুঝে গেছে সবটা। ঠান্ডা পানি ঢেলে এইসব নাটক করার মানে কি? আমার মান ভাঙ্গাতে এসেছিস নাকি অন্য কিছু? আমার রূপবতী বউ, আমার গুণবতী বউ, আমার বুদ্ধিমান বউ সবটা বুঝে নিয়েছে, তাই তো এত ভালোবাসি তোমায়। ভালো ভালো কথা বলে আমার মান ভাঙ্গাবি? তোমার কোনো মান আছে নাকি? অলিদের মুখ ফসকে কথাটা বের হয়ে যায়। দ্রুত গালে হাত দিয়ে চোখ বন্ধ করে নেয়। সুফিয়া দ্বিমত না করে চুপচাপ রান্নাঘর ছেড়ে চলে যায়। মেয়েটির ঠান্ডা মস্তিষ্ক নিশ্চয়ই কোনো উল্টা পাল্টাল কাহিনী আঁকছে। অলিদ তার পেছনে পেছনে এগিয়ে গেলে সুফিয়া কোনো কথাই বলল না। সুফু, রাগ করেছিস? এত রেগে যাস কেন সবসময়? ভুলে যাস কেন আমরা ফ্রেন্ড? আমাদের মাঝে আগেও ঝগড়া খুনসুটি হয়েছে। এখনো হবে, তাই বলে এত রিয়েক্ট করার কোনো মনে হয় না। আমার দিক থেকে আমি সরি। তখন মাথা ঠিক ছিল না তাই। ইটস ওকে। আয় কাছে আয়, একটু আদর সোহাগ করে দি। আজ হুজুরের কাছ থেকে দোয়া শিখে এসেছি, যেটা পড়ে ফু দিলে বউরা লাঠির মতো সোজা হয়ে যাবে। অলিদের কথা শুনে নিঃশব্দে হাসল সুফিয়া। কাছে এসে ঝাপটে ধরে অলিদকে। অলিদ হাসিমুখ জড়িয়ে ধরে মেয়েটির কপালে অধর ছুঁয়ে দেয়। শুভ বিবাহ বার্ষিকী বউ। এইভাবে আরো যুগ যুগ ঝগড়া করিস।
তবে ছেড়ে যাবি না ভুলেও। অলস দুপুর। রোদে দাপটে ঘেমে একাকার ইনান। তার সামনে বসে আছে ওয়াসিম। ছেলেটার ঠোঁটের কোণে অদ্ভুত হাসি। পানির গ্লাসটা তার দিকে বাড়িয়ে দিয়ে শুধালো ছেলেটি, নে পানি। এত ঘমছিস কেন ইনান? তুই এখানে? ইনানের প্রশ্নের উত্তর দিল না ছেলেটি, বরং হেলদোল ছাড়া গা এলিয়ে দিল চেয়ারে। নীল আকাশটার দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। মৃদু বাতাসে উড়ছে তার কপাল ছুঁয়ে থাকা চুলগুলো। অন্তরালে দীর্ঘ শ্বাস ছেড়ে বলে, পাহাড়ে এসেছিস ঘুরতে, ভালো কথা। ইতিকাকে আনলি কেন? তোর তো শত্রুর অভাব নেই, ধর তোরা দুজনেই ঘুরছিস, হঠাৎ কেউ পেছনে থেকে ইতিকাকে ধাক্কা দিল, তখন কি হবে? ইনান ঘাবড়ে গেল। চটজলদি পকেট থেকে রুমাল বের করে মুখ মুছতে থাকে। তার দুই হাত থরথর করে কাঁপছে। সেদিকে তাকিয়ে বেশ শব্দ করেই হেসে দিল ওয়াসিম। কিরে, ভয় পেয়ে গেলি? আরে আমি তো উদাহরণ দিলাম, এত ভয় পাওয়ার কিছু নেই। একদম হাসবি না, তোর হাসি আমার কাছে বিদঘুটে লাগে। তুই এখানে কি করে এলি ওয়াসিম? তুই তো মরে গেছি, তাই তো? মরেছি তো কি হয়েছে, আমি তো আর তোদের জল্পনা কল্পনা থেকে মুক্তি পাইনি। তোরাই আমায় ডেকে আনছিস বারংবার। যাই হোক, চলে যাব, সে সাবধান যদি রাখিস। কি? ইতিকাকে নিয়ে যাই? ইনান চমকে যায়। অদ্ভুত অনুভূতি খেলে যাচ্ছে তার ভেতরটায়। শ্বাস প্রশ্বাস, চালচলন যেন থেমে গেছে। ওয়াসিমের বিদঘুটে হাসিটাও তার ভেতরটা নাড়িয়ে তুলছে। ওয়াসিমকে হাসতে দেখে রেগে যায় ছেলেটি, যার দরুনে দুজনের মাঝে শুরু হয় ধস্তাধস্তির। একটি পর্যায়ে ইনানের ধাক্কা লেগে পাহাড় থেকে ছিটকে পড়ে ওয়াসিম। মুহূর্তে ওয়াসিমের নাম ডেকে লাফিয়ে উঠে ইনান। চোখের ঘুম ভাঙ্গতেই চারিদিকে পরখ করে নেয় সে। সারা শরীর ঘেমে করুণ অবস্থা। শরীরটা যেন ধীরে ধীরে বিবশ হয়ে আসছে। হাত নাড়ানোর শক্তিটুকু তার মাঝে নেই আজ। চোখ বুলিয়ে দেয়াল ঘড়িয়ে সকাল 7:30 বাজতে দেখে হাতের বাম পাশটায় তির্যকভাবে তাকায়। ইতিকাকে পাশে না পেয়ে বুকের ভেতরটায় মোচড় দিয়ে উঠে। ধীরে ধীরে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বিছানা থেকে নেমে যায়। দ্রুত পা খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে ডাক পাঠায় ইতিকার উদ্দেশ্য। ইতিবু, কোথায় আপনি? ইতিবু। অলিদ এবং সুফিয়ার বিবাহ বার্ষিকী শেষে গ্রামের উদ্দেশ্য রওনা হয়েছিল ইতিকা এবং ইনান। গ্রামের বাড়ির পরিস্থিতি সবকিছু স্বাভাবিক থাকলেও স্বাভাবিক নেই মিহি। মেয়েটি দিন দিন কেমন যেন নিগুড় হয়ে যাচ্ছে, তোর চোখে মুখে ছেয়ে আছে মলিনতা। চঞ্চল মেয়েটি হুট করেই চুপচাপ হয়ে যাওয়ার কারণ খুঁজে পেল না ইতিকা। ইনান বারবার চাইছিল মেয়েটা ঢাকায় ফিরে আসুক, ব্যস্ত হয়ে পড়ুক এই জনবহুল শহরে। অতীত ভুলে ভবিষ্যৎ জীবনটাকে প্রাধান্য দিক, কিন্তু অতীত ভুলতে নারাজ মেয়েটি। সে বার গ্রামে ফিরে এসে আর গ্রামে যাওয়া হল না ইতিকার। কেটে গেল প্রায় 1.5 বছরের মতো। ব্যস্ত সময় পার করছে ইতিকা এবং ইনান। ব্যবসার সাথে পড়াশোনার সফলতার আশায় ছুটছে ছেলেটি। তার সাথে রাতদিন 24 ঘণ্টাই কড়া পাহারায় রাখছে তার ইতিবুয়ের। শত্রুপক্ষের ভয় এখনো কাটেনি। সুযোগ বুঝেই হামলে পড়ছে। অপরদিকে সাহাবউদ্দিনের জেল থেকে এখনো মুক্তি মেলেনি। সব ভয়ে জড়ো হয়ে রাজনৈতিক পথ থেকে চিরতরে মুক্তি নিয়েছেন বাহরুল ইসলাম।
সেই গোপন আস্তানা ভেঙ্গে চুরে সব প্রমাণ লুটপাট করেছেন। বর্তমানে স্ত্রী এবং মেয়েকে নিয়ে দেশের বাইরে দিন কাটাচ্ছেন তিনি। অবশ্য যাওয়া আগে নাসরিনের কাছ থেকে নেওয়া সেই জমি আর বাড়ির দলিল ফিরিয়ে দিয়ে যান তিনি। দুচোখ ঝাপসা হয়ে আসছে বারংবার। শরীরটা থরথর করে কাঁপছে ছেলেটির। তার কোলেই চেতনাহীন পড়ে আছে তার প্রিয়তমা স্ত্রী। পাশে কাঁদছেন নাসরিন। রূপসী পানির ঝাপটা দিয়ে যাচ্ছে একের পর এক, কিন্তু ইতিকার চোখ খোলার নাম নেই। মা, খবরটা কখন পেলে? আর আমাকে ঘুম থেকে তুলোনি কেন? আমি তো তোর বাবার সাথে কথা বলছিলাম। মেয়েটা রান্নাঘরেই ছিল, হঠাৎ চিৎকার শুনে ছুটে গেলাম। তারপর থেকেই অস্বাভাবিক আচরণ শুরু করে দেয়। গ্রাম থেকে নাকি তার ফুফি আম্মা ফোন করেছে মিহি নাকি আত্মহত্যা করেছে, এই কথাটুকু বলেই সহসা ঘুরে পড়ে যায়। ইনান চমকে তাকায়। বুকের ভেতর হৃদযন্ত্রটার ধুকপুক শব্দ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। হাত পা ধীরে ধীরে হিম হয়ে যাচ্ছে। গলা শুকিয়ে চৌচির। মা, তুমি ঠিক শুনেছ, মিহি নেই? তুই নিজেই একবার ফোন করে দেখ গ্রামের বাড়ির পরিস্থিতি কি। আমি ফোন করছি, তোমরা দ্রুত ইতিকার জ্ঞান ফেরানোর ব্যবস্থা করো। মিহির আত্মহত্যা গ্রামে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি তৈরি করেছে। নির্বাক হয়ে গেছে তার মা বাবা। কিছুক্ষণ আগেই পুলিশ পোস্টমর্টেমের জন্য লাশ নিয়ে যায়। ইনানের হাতে একটি কাগজ। হাতের লেখাগুলো দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা কাঁপা কাঁপা হাতেই চিঠিটা সম্পূর্ণ করেছে। কিছুক্ষণ আগেই চিঠিটা তার রুমের টেবিল ক্লথের নিচে পাওয়া যায়। একজন পুলিশ এগিয়ে আসে ইনানের দিকে এবং চিঠিটি দেওয়ার জন্য ইশারা করে। ইনানও নির্দ্বিধায় চিঠিটি ফেরত দেয়। সবার আড়ালে হয়ে ছেলেটি দিঘির পাড়ে দাঁড়ায়, পকেট থেকে ফোন নিয়ে দ্রুত গ্যালারিতে প্রবেশ করে। কিছুক্ষণ আগে চিঠিটি পাওয়ার সাথে সাথে ইনান ছবি তুলে নেয়। ক্লান্ত চোখে নিয়ে দিঘির থই থই জলে তাকিয়ে আছে ইনান। চিঠিটা পড়তে তার বড্ড ভয় হচ্ছে। মেয়েটা যে ডিপ্রেশন থেকেই এমন একটা সিদ্ধান্ত নিয়েছে তা বেশ ভালো করেই বুঝতে পারছে সে। 2.5 বছর আগে ঘটে যাওয়ার কাহিনীটা তো আর মিথ্যা নয়। সবটা ভুলে গেলেও গায়ে যে কলঙ্ক লেগেছে সেটা কিছুতেই মুছতে পারবে না মেয়েটি। ইনান দীর্ঘশ্বাস ছেড়ে পাটাতনে বসে পড়ে মোবাইলের ব্রাইটনেস বাড়িয়ে সহসা চিঠিটি পড়া শুরু করে। শুরুতে ক্ষমা চেয়ে নিলাম আমার বাবা মায়ের কাছে। জানি আমার এমন সিদ্ধান্ততে আপনাদের বড় একটা ধাক্কা সামলাতে হবে, কিন্তু আমার কিছু করার ছিল না। নিজের মনের বিরুদ্ধে 1000 বার যুদ্ধ করেছি, তবুও আমি সফল হয়নি। আসলে নিজের কাছে যখন নিজেই বিরক্তির কারণ হয়ে যাই তখন আর কারো কোনো সহানুভূতি কাজে আসে না। শুরুটা হয়েছিল আজ থেকে প্রায় 2.5 বছর আগে। ওয়াসিম নামের নিষ্পাপ ভাবা যুবকটিকে যারা হন্যে হয়ে খুঁজছে সবাই, বলা চলে আমার জীবন ধ্বংস করার জন্য ছেলেটি একমাত্র দায়ী। ওয়াসিমকে আমি ভাইয়ের নজরেই দেখতাম। আমার নজর আর তার সেই শেয়ালের নজর যে কখনোই এক ছিল না তা আমি মোটেও বুঝতে পারিনি। আমাকে তুলে নিয়ে ধর্ষণ করেন তিনি, বিষয়টি আমি লুকিয়ে গেলাম সবার আড়ালে। নিজের উপর তৈরি হতে থাকে ঘৃণা, তবুও বেঁচে রইলাম। অবশেষে গ্রাম ছেড়ে শহরের উদ্দেশ্য রওনা হলাম সুফিয়া আপুর বিয়ে উপলক্ষ। তাতেও বাধা হয়ে দাঁড়ালো ওয়াসিম। আমাকে গোপন একটি আস্তানায় তুলে নিয়ে পুনরায় ধর্ষণ করার চেষ্টা করে। মনে আছে সেদিন ওয়াসিম নিরুদ্দেশ হওয়ার পর রিসোর্টের একটাও সিসিটিভি ক্যামেরা কাজ করছিল না। সবগুলো একসময়ে বন্ধ হয়ে যায়।
ক্যামেরাগুলো সেদিন অফ করে দেয় ওয়াসিম নিজেই, কেননা আমাকে রুম থেকে তুলে আনার বিষয়টি সবার কাছে প্রকাশ্য চলে আসবে বলে, আর নিজেই জালে নিজেই ফেঁসে গেল বেচারা। সেদিন রাতের সব জেদ, রাগ, ক্ষোভ, ভয় দূর করতে হাতে তুলে নিলাম লোহার রড। বেশ কয়েকবার মাথায় আঘাত করার পর নিস্তব্ধ হয়ে যায় ছেলেটি। ঠিক তখনও আমার মাঝে ভয় কাজ করেনি, বরং আনন্দ কাজ করেছে। লাশটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়েছিলাম একঘরে, আর জীবনের হিসাব কষতে ব্যস্ত আমি। বাস্তবতায় ফিরে এসে ভয়েরা ঘিরে ধরে আমায়। জলজ্যান্ত মানুষটা আমার সামনে মৃত অবস্থায় পড়ে আছে, যাকে কি না মেরেছি আমি নিজেই। কি করব, কোনো সিদ্ধান্ততে উপনীত হব, কাকে বোঝাবো, কোনো উত্তর আমি খুঁজে পাইনি। হঠাৎ আশার আলো হয়ে হাত বাড়িয়ে দিল একজন, যার সাহায্যে আমি ওয়াসিমের লাশটা গুম করতে সক্ষম হই। আপনারা নিশ্চয়ই ভাবছেন কার সাহায্য আমি লাশ গুম করেছি। ভেবে কাজ নেই, যিনি আমাকে সাহায্য করেছেন তিনি সেদিন রাতেই গত হয়েছেন। বেঁচে ছিলাম একমাত্র আমি। ওয়াসিমের ফোন থেকে যে মেসেজগুলো পাঠানো হয় সবার কাছে, সেই মেসেজগুলো আমি নিজেই পাঠিয়েছিলাম। আমার কাজে আমি ঠিক তখনও আফসোস করিনি, কেননা সুফিয়া আপু সেদিন বেঁচে যায়। এমন নোংরা চরিত্রের মানুষের সাথে ঘর বাঁধা মোটেও সমীচীন নয়। কিন্তু আমি বাঁচতে পারলাম না। প্রতিটি দিন আমি অনুশোচনার আগুনে দগ্ধ হয়েছে। ক্রমশ একটু একটু করে ক্ষয়ে গেছি। কলঙ্কের কালি আমি মুছতে পারিনি আমার মাঝ থেকে, তাই সর্বশেষ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। আমাকে নিয়ে আর কারো আফসোস না করলেও চলবে। হয়তো এটি আমার মায়ের পাপের শাস্তি আমি ভোগ করছি। কেননা একটা সময় ইতিকাকেও আমার মা বাজার পণ্যর ন্যায় বিক্রির জন্য লাগাম ছাড়া ছুটে চলেছিল, আর আজ সেই শাস্তি আমি পেয়েছি। যাই হোক, শেষ 1 মাস দেখলাম আমার মা আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করে ফেলেছেন কোনো এক বড় লোক বাপের পুত্রের সঙ্গে। কিন্তু আমি বিয়ের জন্য মোটেও প্রস্তুত নই। আর কোনো দিন প্রস্তুত হতাম কিনা আমার জানা নেই। অন্তত যাই হোক, এমন কলঙ্ক নিয়ে এই সমাজ আমায় কিছুতেই মানবে না। লাল শাড়ি, গহনা মুড়িয়ে আমাকে সাজানোর বেশ শখ ছিল আমার মায়ের, কিন্তু তা আর হলো কই। লাল শাড়ি অঙ্গে ধারণ করার আগে সাদা কাপড়ে মুড়িয়ে নেওয়া মন্দ নয়। সমাপ্তিটাই তো সবচেয়ে মূল্যবান মুহূর্ত, হোক না সেটা চিরতরে বিদায়ের মুহূর্ত। চোখের নোনা জল বেশ কিছুক্ষণ বাঁধ মানলেও আর যেন বাঁধ মানছে না ইনানের চোখে। এমন শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে সে আগেও পড়েছে কই, তাই বলে তো এতটাও কষ্ট হয়নি। মাথার ভেতরটায় সবটা ফাঁকা ফাঁকা লাগছে। মিহি যাবার আগে সবটা পরিষ্কার করে গেছে। ওয়াসিমকে হত্যার দায় নিজের ঘাড়ে তুলে নিয়েছে, কিন্তু কোথাও ইনানকে ইঙ্গিত করে কিছু লেখা নেই। বর্তমানে সম্পূর্ণ নির্দোষ ইনান। এত চঞ্চল একটি মেয়ে ধীরে ধীরে নিপাতনে হারিয়ে যাবে স্বপ্নেও ভাবেনি ছেলেটি। এই তো এখনো মনে পড়ে সেদিনের কথা, বড় বড় চোখ নিয়ে ইনানকে দুলাভাই বলে সম্বোধন করেছিল। এখন হয়তো আর কেউ ধীর পায়ে এগিয়ে এসে বলবে না, আপনাকে আমি ভয় পাই দুলাভাই। বিয়ের দিন যে রামদা নিয়ে এসেছেন ভাবতেও আমার ভয় গলা শুকায়। মায়া আবেগটা অদ্ভুত, কাছে থাকলে অনুভব করি না, বুঝেও বুঝি না, গুরুত্ব না দিয়ে আপন কাজে ব্যস্তস্মস্ত হয়ে পড়ি। কিন্তু ছেড়ে গেলেই এত নোনা জল আসে কেন? এত কষ্ট লাগে কেন? ফিরে তো পাব না, এত কাঁদছি কেন?
ইনান ডান হাত উঠিয়ে চোখের পানি মুছে নেয়, তৎক্ষণাৎ কানে আসে সুফিয়ার কণ্ঠ। ইনান। সুফিয়ার ডাকে ঘুরে তাকায় ইনান। হ্যাঁ বল। শুনলাম ওয়াসিম মারা গেছে সেদিন রাতেই। কেন, তোর কি আফসোস হচ্ছে? নাকি অন্য? মোটেও না। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। অন্তত আমার দিক দিয়ে যা হয়েছে ভালোর জন্য হয়েছে। আমি যাকে পেয়েছি সে আমায় যতটুকু বুঝে আর যতটুকু যত্ন নেয়, এতটা ভালো হয়তো কেউ আমায় কখনো রাখত না। তবুও আফসোস হচ্ছে আঙ্কেল আন্টির জন্য। আর মিহি, অল্প বয়সী একটি মেয়ে, কোথা থেকে কি হয়ে গেল আমার মাথা কাজ করছে না। ইতিবু কোথায়? নাসরিন আন্টির সাথেই আছেন। মেয়েটা ভেঙ্গে পড়েছে রে। ইনানের মুখ থেকে আর কোনো বাক্য ব্যয় হল না, কপালে হাত ঘষে কান্না আড়াল করতে ব্যস্ত সে। গুটি গুটি পা ফেলে চপল পায়ে দৌড়াতে ব্যস্ত দুটি বাচ্চা। হেলে দুলে হেঁটে দুজনেই ছুটে চলে তাদের বাবাইয়ের রুমে। ল্যাপটপ কোলে নিয়ে বেশ মনোযোগ সহকারে কাজ করছে ইনান। রুমে কারো উপস্থিতি টের পেয়েই চমকে তাকায় সে। ইশাত, ইফাত ওখানে কি করছো? কাছে এসো বাবাইয়ের। বাচ্চা দুটি অনুমতি পেয়ে ছুটে চলে লাগাম ছাড়া। দুজনেই এক ছুটে লাফিয়ে উঠে তাদের বাবার কোলে। ইনানও দুজনকে দুপাশে বসিয়ে হাতে চকলেট ধরিয়ে দেয়। গালে এঁকে দেয় ভালোবাসার পরশ। বাবাই তুমি খুব ভালো। মাম্মাল পতা। ইফাতের কথা শুনে ভ্রু কুচকায় ইনান। তার গালটা আলতোভাবে টেনে শাসন সুরে বলে, কে বলেছে মাম্মাম পচা? চকলেট না দিলে সবাই পচা, আর দিলেই ভালো। বাহ বাহ, এই বাচ্চাগুলো দেখছি দুনিয়ার নিয়মনীতি শিখে নিয়েছে। ইনানের বচনভঙ্গিতে আবারও খিলখিল করে হেসে উঠে বাচ্চা মেয়ে দুটি। তৎক্ষণাৎ রুমে প্রবেশ করে ইতিকা। কিরে ইশাত, ইফাত, তোরা এখানে? তোদের দাদুমণি খুঁজছেন, ছুটে যা দ্রুত। ইতিকার তারা দেখানো হাতভঙ্গিতে চোখ পিটপিট করে তাকায় ইফাত। খেন মাম্মাম? এত প্রশ্ন কেন ইফাত, যাও দ্রুত। ইফাত এবং ইশাত গেল না, বরং দৃঢ় হয়ে বসে রইল তাদের বাবার কোলে। ইতিকা এবার বেজায় চটে গেছে। রাগের মাথায় এগিয়ে এসে ইনানের কোল থেকে তাদের নিচে নামিয়ে রাখে। আরে কি করছেন কি ইতিবু? ওদের নামিয়ে দিচ্ছেন কেন? এই বাবাইয়ের ইতিবু আমালের নামাচো খেন? ইশাতের রগজটা প্রশ্নে চমকে তাকায় ইতিকা। ইনান ঠোঁট খিচে হাসছে। তিন মা মেয়ের ঝগড়া নতুন কিছু নয়। প্রতিদিনই তাদের খুনসুটি লেগেই থাকে। ইতিকা বেশ রাগ নিয়ে কাঁদো কাঁদো সুরে শুধাল, তোরা যে তোদের বাবাইকে সারাদিন নিজেদের জিম্মায় বন্দি করে রাখিস, সে তো আমার খোঁজ নেয় না। সব আদর ভালোবাসা তোদের জন্য, আর আমার ভালোবাসার নদীটা তো শুকিয়ে মরে গেছে। যা, দাদুমণি ডাকছে তোদের। চকলেট দেবে হয়তো। ইফাত ইশাত আবারও চপল পায়ে ছুটে চলে। দুজনেই বেজায় দুষ্টু, তবে ইশাত একটু বেশি রাগী। ইনান এবং ইতিকার ঘর আলো করে এসেছে যমজ দুই মেয়ে ইশাত এবং ইফাত। দুজনের বয়স প্রায় 3 বছর। ঝগড়া খুনসুটিতে সময়টা বেশ ভালোই যাচ্ছে তাদের। ইতিকা ক্লান্ত মাথাটা এলিয়ে দিল ইনানের গায়ের উপর। মুখ দিয়ে একটা বাক্য না করে চুপচাপ ইনানের হৃদযন্ত্রের শব্দ শুনতে ব্যস্ত। ইতিবু, ক্লান্ত লাগছে শরীর। এত কাজ করতে কে বলে আপনাকে? এত কাজের লোক এই বাড়িতে কেন আছে তবে? আমার সংসার আমি কাজ করব না তো কে করবে?
আপনি তো এখন আর আমায় ভালোবাসেন না। কেমন জানি দূরে দূরে থাকেন। তাই নাকি? তাহলে আমি যে সারাদিন খেটে খুঁটে মরছি তবুও রাতদিন যার চিন্তায় বিভোর থাকছি সে কে? আমি তো জানি না, নতুন কাউকে পেয়েছেন হয়তো। আমার জীবনে আগন্তুক একজন ছিল, একজন আছে, আর একজনই থাকবে। সে হলো আমার ইতিবু। মানি না মিথ্যা বলছেন। একটুও না। আসলে বুড়া হইয়া যাচ্ছি তো, তাই আর আগের মতো আমারে পছন্দ না আপনার, তাই এমন বাহানা বানান। ইনানের কথায় শব্দ করে হেসে উঠে ইতিকা। দুজনে মাঝ কেটে যায় বেশ কিছুক্ষণ নীরবতা। নীরবতা ঘুচে প্রশ্ন ছুড়ে দেয় ইতিকা। আমাকে চাকরি করতে দেবেন? ইতিকার কথা শুনেই ইনানে কপালে ভাঁজ পড়ল। রেগে গেল মুহূর্তেই। চাকরি? চাকরির কথা আসছে কেন এখানে? আমারও তো কিছু করার ইচ্ছা আছে, তাছাড়া ইফাত এখন বড় হয়েছে, আব্বা আম্মার কাছেও তারা থাকবে, আমি একটা জব কি খুঁজব? এসব কুবুদ্ধি কে দিচ্ছে আপনাকে? সুফিয়া চাকরি করছে। সে তো আপনার থেকেও কয়েক ধাপ এগিয়ে নিজের বাচ্চা সংসার নিয়ে পড়ে আছে। এই সময় চাকরি করা মানে বাচ্চাদের সময় দিতে পারবেন না। প্লিজ রেগে যাবেন না, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। কোনো বোঝা বুঝি নাই। আমি চাকরি করতে দেব না, এটাই ফাইনাল। ইতিকা ছিটকে সরে যায় ইনানের কাছ থেকে। ঠোঁট কামড়ে কান্না থামানোর বৃথা চেষ্টা করছে বারংবার। ইনানের দিকে একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে নেয় সহসা। তখনই রুমে প্রতিধ্বনি হলো কিছু ভাঙ্গার শব্দ। ইতিকা ভীতকর চাহনিতে তাকাতেই খেয়াল করে ইনানের ল্যাপটপটা পড়ে আছে মেঝেতে। ভয় ইতিকার দুঠোঁট কাঁপছে বেসামাল গতিতে। ইনানের হাবভাব মোটেও সুবিধার নয়। গল্পটি লেখনীতে পলি আনান। ইতিকা ভয় পেয়ে যায়, যার দরুনে ছুটে পালিয়ে বাঁচার চেষ্টা চালায়। কিন্তু দুকদম যেতেই পেছনে থেকে হাতটা খপ করে ধরে নেয় ইনান। কোথায় যাচ্ছেন? ছাড়ুন আমায়। এখানে থাকার ইচ্ছে নেই আমার। কিন্তু এখান থেকে তো যেতে দেব না আমি। আপনার শ্বশুর শাশুড়ি কানে ফোড়ন কাটবেন। যেখানে আমি এই ইফতিহার ইনান সম্মতি দেয়নি সেখানে কারো সুপারিশ কাজে আসবে না। ইতিকা নিজেকে ছাড়ানোর জন্য বেশ ছোটাছুটি শুরু করে দেয়। দুচোখ দিয়ে তার অনবরত পানি ঝরছে। ইনানের অস্বাভাবিক রাগের কারণটা এখনো বুঝে উঠতে পারছে না সে। ছেড়ে দিন, চলে যাব। থাকব না আর আপনার সাথে। কোথায় যাবেন ইতিবু? যেখানেই যাই আপনার কাছে আর ফিরব না। ইতিকার কথা শুনে ইনান ঠোঁট বাঁকিয়ে হাসল। আরেকটু কাছে টেনে নিল ইতিকাকে। মেয়েটির মাথায় হাত বুলিয়ে মনে মনে বলে, আপনি জানেন না ইতিবু, এখনো আমার কত ভয় কাজ করে মনে। অতীতের শত্রুপক্ষ এখনো পিছু ছাড়েনি আমার। সবাই আপনাকেই বেছে নেয় আমাকে ব্ল্যাকমেইল করার জন্য, সেখানে আমি কি করে আপনাকে বাইরে চাকরির উদ্দেশ্য পাঠাবো? যেখানেই থাকেন আমার অন্তরালে নিরাপত্তা সবসময় আপনার ছায়া হয়ে থাকে। কিন্তু তবুও যে ভয় আমার কাটে না। হয়তো বা কাটবেও না কখনো। গভীর রাত, চারিদিকে বর্ষণ মন্ত্রিত। বাতাসের শো শো শব্দ কানে আসলেও আবার তা বৃষ্টির দাপটে হারিয়ে যাচ্ছে। বিছানার একদম কিনারায় রেগে ঘুমিয়ে আছে ইতিকা। ঝগড়ার পর আর দুজনের মাঝে কথা হয়নি। ইশাতিফাত দুজনেই আজ দাদুমণির সাথে ঘুম দিয়েছে। ইনান বারান্দায় দাঁড়িয়ে আছে গভীর চিন্তায় মগ্ন হয়ে। অলিদকে ফোন করবে কি করবে না ভেবেই ফোন করে বসল দ্রুত। হ্যালো অলিদ, ঘুমিয়ে পড়েছিস?
আরে বেডা, ঘুম থেকে তুইলা জিগাস ঘুমাইয়া গেছি কিনা। মদ খাইস তো? ভাবি কিছু কয় নাই। একটা চর দিব, আগে কথা শুন। তোর বউ বাচ্চা কই? আমার বউ, আমার বাচ্চা মেয়েটা আমার পাশেই আছে, কি বলবি বল। ইতিকার মাথায় চাকরির ভূতটা কি তোরা ঢুকিয়েছিস? চাকরি? কি সব বলছিস ভুলেও না। আমি তো বরং সুফুকে উঠতে বসতে চর লাগাই, সে নিজেও চাকরি করতে চায়, কিন্তু আমি ভাই দিব না। করতে হলে আরো 2-3 বছর পরে করো, তবে এখন নয়। তার মানে সুফিয়া এই বুদ্ধি মাথায় ঠেসে দিয়েছে। রীতিমতো আমার ঘরে ঝগড়া চলছে ভাই, কেউ কারো সাথে কথা বলছি না। ইনান ফস করে শ্বাস ছাড়ল, বারান্দায় হাত বাড়িয়ে দিয়ে বৃষ্টির পানি হাতে তুলে নেয়। এত চাপ নিস না ইনান। চাকরি করতে দে, তবে তোর অফিসে ডানে বামে ভুলেও নড়তে দিবি না। গুড আইডিয়া। ঘুমন্ত মুখটায় বৃষ্টির ঝাপটা পড়তেই সহসা চোখ খোলে ইতিকা। নিজেকে ভাসমান খোলা আকাশের নিচে দেখে বুকের ভেতরটায় মুষড়ে উঠে। ভয় পাচ্ছ কেন ইতিবু? এই যে আমি। ইতিকা ঘাড় ঘুরিয়ে তাকায়। ইনানের কোলে নিজের অবস্থান বুঝে ঠোঁট বাঁকিয়ে মনে মনে বিশ্রী একটি গালি ছুঁড়ে দেয়। ছাদে কেন এনেছেন? ছাড়ু নামায়। লাফালাফি করলে কিন্তু আপনাকে ছাদে রেখে তালা ঝুলিয়ে আমি নিচে চলে যাব। বাই দা ওয়ে, আপনার জন্য একটা গুড নিউজ আছে। কি সেটা? চাকরি করার অনুমতি দিলাম, তবে সেটা একমাত্র আমার অফিসে। চলবে? চলবে মানে দৌড়াবে। ইতিকাকে কোল থেমে নামিয়ে দেয় ইনান। দুজনেই ভিজে যাচ্ছে বৃষ্টি স্নানে। ইনান জারিয়ে আছে তার ইতিকার মাঝে, দুজনের মাঝে ব্যবধান ঘুচে গেছে বহু আগেই। তবুও নিত্যুন নতুন ভাবে একে অপরকে ভালোবেসে যায় নতুন করে। নিরিবিলি রাতে শুধু বৃষ্টির শব্দটাই কানে আসছে তাদের। ইনান আগলে নেয় ইতিকাকে, জড়িয়ে নেয় আলতো হাতে। শুরুটা মনে আছে ইতিবু? তখন আপনি কতটা ছোট ছিলেন। তখনকার চাহনি ছিল প্রখর। সেই ছোট্ট ইতিকা এখন আমার বাচ্চার মা। আপনি কি বড় ছিলেন নাকি? ইচড়ে পাকা ছেলে গুন্ডার দল নিয়ে ছুটে গেলেন বিয়ে করতে। ইতিকার আর চোখের চাহনিতে শব্দ করে হেসে দেয় ইনান। বৃষ্টিতে জুবুথুবু শরীরে ইতিকাকে জড়িয়ে নেয় আরো শক্ত বন্ধনীতে। ইতিকা কিছু একটা ভেবে ইনানের পিঠে কিল বসায়। আচমকা আঘাতে ধরফরিয়ে উঠে সে। আহ, ইতিবু মারছেন কেন? মানে আছে, কি বলেছিলেন বিয়ের পর দিন? কি বলেছিলাম? বেশ রাগ নিয়ে আমার মাথায় পানি ঢালতে নিয়ে গেছেন আর বলেছিলেন আমার সাথে সংসার করার পূর্ব শর্ত হলো তোমার মাথা ঠান্ডা রাখতে হবে। সেদিন আমায় অন্ধকার রুমে বন্দি করে চলে যান। কম কষ্ট দেননি আমায়। আপনিও কম তর্ক বীরতে জড়িয়ে পড়েননি ইতিবু। ছোট্ট মেয়ে আমার সাথে পান থেকে চুন খসলেই তর্কে জড়াতেন। তো এখন এই তর্ক বাজ ছোট্ট মেয়েকে সহ্য করছেন কি করে? ইনান ইতিকার কপালে অধর ছোঁয়ায়। কোমরে হাত জড়াতেই লজ্জায় কুকড়ে উঠে মেয়েটি। ভেজা চোখ নিয়ে ইনানের চোখে চোখ রাখতেই আবারও মাথা সরিয়ে নেয়। যদি বলি এই তর্কবাজ মেয়েটাকেই আমার চাই সারা জীবনের জন্য। আর ছোট্ট শেয়ানা মেয়েটা যে কিনা ইফতিহার ইনানের মতো মানুষকে পাল্টে দিতে পারে। তুমি আমার জীবনের সেই আসক্তি যা ছাড়া আমি ছন্নছাড়া। এই আসক্তিতে কোনো ক্ষতি নেই, সবটাই ভালো দিক। অন্তত এই আগন্তুক আমার জীবনে আরো বেশ কয়েক বছর আগে এলেও পারত, কিন্তু আসেনি। আর নোলক
নোলক তো ছিল অতীতে। ইতিকার মুখে নোলকের কথা শুনে ঘাবড়ে যায় ইনান। অলিদ সুফিয়ার বিয়ের দিন সেই রাতে নেশায় ডুবে থাকা ইতিকাকে নোলকের ঘটনা বলেছিল সে। তবে কি সবটা জেনে গেছে ইতিকা? আর ওয়াসিমকে মারার বিষয়টা? মুহূর্তেই রোমাঞ্চকর পরিবেশটা ইনানের কাছে বিদঘুটে লাগতে শুরু করে। ভয় তার শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তার অস্থিরতা দেখে ঠোঁট বাঁকিয়ে হাসে ইতিকা। ভয় পাচ্ছেন কেন? আমি সবটা জানি। জানেন মানে? কি জানেন আপনি? আমাকে আম্মা সব বলেছে, নোলক কি করে মারা গেছে আমি সব জানি। আপনি শান্ত হন, যে চলে যাওয়ার সে চলে গেছে, আর ওয়াসিম এতটা জঘন্য কাজ করেছিল আমি ভাবতেও পারছি না। এখন তো আপনার কোনো ভয় নেই, না আছে ওয়াসিম আর না আছে ফিরে আসার মতো নোলক, এখন শুধু আমরা। ভয় পাবেন না ইনান, আপনার ইতিবু আপনার সাথেই থাকবে। ইতিকার মুখে কথাগুলো শুনে স্বস্তির শ্বাস ছাড়ল ইনান। আবারও জড়িতে ধরল ইতিকাকে, তার চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল, মিশে যাচ্ছে বৃষ্টির সঙ্গে। মনের ভেতর এখনো তার ভয় কাজ করে, ইতিকা যদি হারিয়ে যায় তবে কি হবে? আবারও কি ছন্ন ছাড়া হয়ে যাবে ইনান? ইতিকা আগলে নেয় ইনানকে, ঠোঁটের কোণে তার তৃপ্তির হাসি। বৃষ্টিতে চোখ বন্ধ করে ভাবতে থাকে অতীতের কথা। অতীত বর্তমান হিসাব কষে সে যেন আজ জয়ী। ইফতিহার, ইনান আপনার কাছে বিয়েটা ছিল একান্ত আমায় বাঁচানোর উদ্দেশ্য, কিন্তু আমার কাছে বিয়েটা ছিল আপনাকে আমার উপযুক্ত বর এবং আমার শ্বশুর শাশুড়ির যোগ্য সন্তান গড়ে তোলার তাড়না। ওয়াসিমের সাথে সম্পর্কে যাওয়ার 4 মাসের মাথায় বেশ বড়লোক কোনো বাড়ির বউ করার জন্য সেই বাড়ির কর্তৃ প্রস্তাব পাঠান, আর তিনি ছিলেন আপনার মা। আমার তো সাদা মনে কাদা নেই, তাই আমি নির্দ্বিধায় গোপনে আমার আর ওয়াসিমের সম্পর্কের কথাটি জানাই। সেদিন তিনি আমায় নোলকের কথা বলেন এবং ওয়াসিমের কুর্তির কথা জানান। আমার কাছে কোনো উপায় ছিল না ঠিক তখনও ওয়াসিমকে ছেড়ে আসার। তাই আপনার মা আমায় সব কলাকৌশল শিখিয়ে দেন। তিনি নিজেই ওয়াসিমের বাবা মায়ের কাছে জানিয়ে দেন ওয়াসিম গ্রামের কোনো মেয়ের সাথে প্রেম করছে, আর সেটা নিয়ে পড়ে যায় হইচই। অপরদিকে আপনি আমায় মারার জন্য যখন অনুসন্ধানে ব্যস্ত, তখন নিজেই অদ্ভুতভাবে নিজেই বিয়ে করলেন। আর বিয়ের পর স্টেপ বাই স্টেপ আপনাকে আমি বাড়ি ফিরিয়েছি, বাবার ব্যবসার দায়িত্ব নিতে বলেছি, রাজনৈতিক ছাড়াতে বাধ্য করেছি। সবকিছু সবার জন্য ভালো হলেও একমাত্র আমার কলিজার টুকরা মিহির জন্য শেষটা ভালো হয়নি। আর সেই আফসোস আমার কোনো দিন শেষ হবে না। আমি আপনার এই আগন্তুক মেয়েটি অন্যর পরিবারে বোঝা হলেও আপনাদের পরিবারে রাজরানী। ইতিকার ভাবনায় ফোড়ন কাটে ইনানের কথায়। এতক্ষণ অতীতে বিভোর ছিল মেয়েটি। ইতিবু কোথায় হারিয়ে গেলেন? না কিছু না, চলুন নিচে যাই। ভোরের আলো ফুটতে দেরি নেই আর। ফজরের নামাজ শেষ করে বারান্দায় দাঁড়ালো ইতিকা। ইনান এখনো ঘুমে বিভোর। বারান্দার দোলনায় চোখ বুলাতেই ইতিকার চোখে পড়ে ইনানের নোট খাতা। এই খাতায় প্রায় সময় ইনান তার কাজের হিসাব নিকাশ করে, কিন্তু এত দরকারি খাতাটা দোলনায় দেখে বিরক্ত হয় সে। খাতাটি তুলতেই তার ভেতর থেকে বেরিয়ে এলো একটি চিরকুট। বেশ কৌতূহল নিয়ে চিরকুটটি পড়তে থাকে সে। হঠাৎ সাদা আকাশে কালো মেঘের আলাপন। গুমোট পরিবেশ রয়ে যায় দীর্ঘক্ষণ। বৃষ্টি নামবে বলেও নামেনি। উষ্ণতাহীন পরিবেশ আসবে বলেও আসেনি।
তারপর খেলে যায় এক আচমকা ঝড়, নেমে এলো প্রলয়। আকস্মাৎ আগন্তুক বৃষ্টির দেখা মিলল। শীতল হলো পরিবেশ, নেমে এলো নির্মলতা। আর সেই নির্মলতাকে আঁকড়ে ধরতেই আসক্তি তৈরি হল। আগন্তুকের আসক্তি আমায় মুষড়ে দিল সব দিক থেকে। আজ আমি যেন শেকলহীন এক অদৃশ্য জালে বন্দী। আগন্তুকের আসক্তিতে ভুগছি আমি। ইতিকা মৃদু হেসে চিরকুটটা রেখে দেয়। চোখের কোণে তার জল এমন অটুট থাকুক তার ভালোবাসার সংসার। বেশ কয়েকদিন পর অফিসের কাজে ব্যস্ত ইনান। বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে রাত দিন কাজ করে চলছে সে। তার জানা মতে ইতিকা বেশ কয়েক মাস পর অফিসের কাজে জয়েন হবে। তাই এই মুহূর্তে প্যারা নেই ভেবেই নিজের কাজ সামলাচ্ছে সে। কেবিনে ডেস্কটপ বসে ফাইল চেক করতে ব্যস্ত সে। সেই মুহূর্তে কেবিনে প্রবেশ করে তার ম্যানেজার। স্যার, আজ আপনার নতুন পিএ জয়েন করার কথা, তিনি এসেছেন। শুনলাম বাবা নাকি তাকে ঠিক করেছে। ডাকুন তাকে। ওকে স্যার। ইনান ক্লান্ত ভঙ্গিতে চেয়ারে গায়েলে দিল। পানির গ্লাসটা হাতে তুলে এক ঢোক গিলতেই কেবিনে প্রবেশ করল নতুন পিএ এবং ম্যানেজার। স্যার, আপনার নতুন পিএ ইতিকা ম্যাম। নামটা শুনতাই ইনানের মুখের পানি নাকে উঠে যায়। চোখ উল্টে তাকাতেই চোখে পড়ে ফর্মাল ড্রেসের একটি মেয়েকে, যাকে দেখতে মোটেও গৃহিণী মনে হচ্ছে না। এই অফিসিয়াল ড্রেসটা যেন তার জন্যই তৈরি। তুমি আমার পিএ, বাবা। ইনান কথা শেষ করার আগেই ম্যানেজার রুম থেকে চলে যান। তার ঠোঁটের কোণে হাসি লেগে আছে। বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে ইনান। ইতিকা এক পা দুপা করে এগিয়ে আসে ইনানের কাছে। তো স্যার, বলুন কিভাবে সাহায্য করতে পারি আপনাকে? বা ঘরে আপনি, বাইরেও আপনি। আমার জীবনটাই এখন ইতিবুময়। অফিসে ইতিবু ডাকবেন না প্লিজ। কেন? আমার আদর আদর লাগে। ইতিকার লজ্জায় লাল হওয়া মুখ, ইনান তাকিয়ে আছে আহাম্মক বনে। সমাপ্ত।